ॐ जवाकुसुमशङ्काशं कश्यापयं महाधुतिं दान्तारिं सर्वपापोग्नं प्रणतस्मै दिवाकरं दिव्यशङ्कतुषारावां क्षीरोदार्णवसन्तवं नमामि शशिनं भक्ताशम्भर्मुकुटभूषणं धरणीगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमरं शक्तिहस्तं च लोहिताङ्गं नमाम्यहं प्रियाङ्गुकलिकाश्यामां रूपिणपतिं बुधं सौम्यं सर्वगुणवतं नमामि शशिनसुतं देवतानां ऋषीणां च गुरुं कनकसन्निभं बन्धुभूतं त्रिलोक्यसंयुतं नमामि बृहस्पतिं हेमकुन्दविनालभं दत्तानां परं गुरुं सर्वशास्त्रप्रवक्तारां भार्गवं प्रणमहं नीलाञ्जनं च प्रखं प्रविशनं महाग्रं छायागर्भसम्भूतं वन्दे भक्ताशनश्चरम् अर्धकायां महाघोरं चन्द्रादित्यविवर्धकं सिंहिकाशुतं रुद्रं तं राहुं प्रणमहं पलालुधुं शङ्काशं तराग्रभिवर्धकं रौद्रं रौद्रोत्तकं कुरं तं केतुं प्रणमहम्। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা বিষয় হচ্ছে ক্লাস নম্বর ২৪ আর বিষয় সংখ্যা তত্ত্বে সাতের বিচার পদ্ধতি। তো সাত হচ্ছে আমরা জানি যে কেতুর সংখ্যা। তো এই যে কেতুর সংখ্যা সাত, কেতুর কিন্তু কোনো দৃষ্টি নেই, এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে কেতুর কেন দৃষ্টি নেই? কারণ কেতু হচ্ছে মস্তিষ্কবিহীন একটি গ্রহ। পৌরাণিক তথ্য মোতাবেক রাহু আর কেতু হচ্ছে এই সমুদ্র মন্থনের মানে চণ্ডাল আর কি, যাকে বলে দৈত্য। সে অমরি বর লাভ করার জন্য এই অমৃত খায়। খাওয়ার পরে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা তার গলা ছেদন করে, যে ও অমরি বর পেয়ে গেল। দৈত্য যদি অমরি বর পায় তাহলে এ দুনিয়াকে ধ্বংস করে দেবে। তার জন্য তার মাথার অংশ রাহু আর গলার নিচের অংশ হচ্ছে কেতু। যার জন্য আমরা ছবিতে কিন্তু এই কেতু গ্রহের দেখতে পাই যে মাথার উপরে মানে দেহটা রয়ে গেছে সাপের মতো, মাথার উপরে যে সাপের সেই ফোনার মতো দেখা যায়, দেখবেন যে কেতুর যে ছবিটা। তো এর মস্তিষ্ক নেই, যার জন্য চোখ নেই, সে দেখতে পায় না। কিন্তু সে কি লম্বা আকৃতির, এমনকি সর্পদানব যাকে বলে, বিষাক্ত সর্প। তো সে জড়িয়ে ফেলে। যার জন্য কেতু বিশেষ করে, যে যাদের দেখবেন যে ওই আহ, বিষাক্ত কীট পতঙ্গে কামড়ায়, কুকুরে কামড়ে, সাপে কামড়ায়, তারপরে ধরেন হয়তো বাঘের দেখা হলে তো আর ফেরে না, তো এই বিড়ালে কামড়ালো বা কোনো বিষাক্ত জন্তু জানোয়ারে কামড়ালো, এটি কিন্তু এই কেতুর কুপ্রভাবে কামড়ে থাকে। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে কেতু হচ্ছে দুর্ঘটনার কারক। সে ধরে রাখতে পারে না, মানে চোখে দেখে না। চোখে না দেখতে লাগলে একটা অন্ধ মানুষ রাস্তা দিয়ে হাঁটছে হাঁটছে, কোন সময় গাড়ি এসে তার গায়ে লাগিয়ে দিল সে বুঝতে পারে না। যার জন্য দুর্ঘটনাও কিন্তু কেতুর কারক। বিশেষ করে দুর্ঘটনা, আকস্মিক দুর্ঘটনা, উচ্চ স্থান থেকে পতন, বিশেষ করে ঘরের চালের থেকে বা ছাদের থেকে গাছের ডাল ভেঙে এই যে পড়ে, এটা এই কেতুর কারণেই কিন্তু পড়ে। আবার বিশেষ করে বৈষয়িক জগতে ধরুন ১০০ টাকার মালিক আছেন, তার থেকে ৯০ টাকা, ৯৫ টাকা বা ১০৫ টাকা খরচ হয়ে গেল। ১০৫ টাকা কিভাবে খরচ হয়? মানে ধরেন আমার পকেটের টাকা খরচ করেও আমি ধার কর্জ করে খরচ করছি। এই খরচটা করায় অর্থাৎ ওইটাও কিন্তু একটি উচ্চ আসন বা উচ্চ স্থান, সেখান থেকে নিচে নামিয়ে দেয়। অর্থাৎ এমনকি দেখা যাচ্ছে, আমরা দেখি যে কর্মক্ষেত্রে পদোন্নতি থেকে পদাবনতি ঘটে। তো এই পদাবনতি এটাও কিন্তু এই কেতুর কারণে ঘটায়। অর্থাৎ কেতু প্লাস অপেক্ষা মাইনাস বেশি করে। তাছাড়া জগতের বুকে যত ভয়, যত ভীতি, যত অপমান অপদস্থ, এগুলো সবই কিন্তু কেতু করে। তাছাড়া বিশেষ করে ঋণ, এটাও কেতু করে। তা যখনই ঋণ করে, এখানে আরেকটি জিনিস কিন্তু রয়ে গেছে, যে যখনই ঋণ করে তখন আবার এই ঝটকা উপার্জনটাও কিন্তু কেতু করে। যেমন ঋণ হতে গেলে আপনি দেখেন দিনে হয়তো আমাদের ইনকাম ৫ টাকা, তাহলে ৫ টাকা হলে ৩০ দিনে ৫ ৩০ ১৫০ টাকা আমরা ইনকাম করছি। হঠাৎ কিন্তু আমরা ঋণ নিলে কিন্তু ১৫০ টাকা নিই না। ঋণ নিলে দেখা যাচ্ছে আমরা হয়তো ৫০০ টাকা ঋণ নিই।
তার মানে আকস্মিক সে ঋণ নেন আর যেভাবেই নেন বা ধার নেন, সেটি কিন্তু অনেক বেশি টাকা নিচ্ছেন। অর্থাৎ ওই বেশি টাকাটা আপনার প্রাপ্তি, প্রাপ্তি না হলে কিন্তু আপনাকে ওইটি দিচ্ছে না। তার জন্য কিন্তু যে কেতু আকস্মিক প্রাপ্তি দেয়, যার জন্য যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, কন্ট্রাক্টারি, দালালি, এমনকি ঝটকা যত পথে উপার্জন করায়, সেটি কিন্তু এই কেতু করায়। অর্থাৎ শুভ কেতু ঝটকা উপার্জনে অর্থ উপার্জন করে। আবার দেখা যাচ্ছে কেউ পিত্রালয়, মাতুলালয় বাদে অন্য কারো কাছ থেকে সম্পত্তি পাচ্ছেন। দেখা যাচ্ছে ওই যে আমরা দোকানির গল্প পড়েছি, যে দোকানি দোকানদারি করতে করতে তার বিশ্বস্ত কর্মচারীকে বসিয়ে রেখে চলে গেছে। 12 বছর যাবৎ সে আসেনি, বা 1 যুগ যাবৎ আসেনি। 1 যুগ পরে আসছে, তাকে দেখে চেনাই যাচ্ছে না, কিন্তু দোকানদার কিন্তু তার কর্মচারীকে ঠিকই দেখতে পেয়েছে। তো দেখতে পেয়ে তখন জিজ্ঞেস করছে, কি বাবা, তোমার ব্যবসা কেমন চলছে? তো ও চিনতে পারেনি। তারপরেও মানে কথার ভিতর দিয়ে যখন চিনতে পেরেছে, তখন পা জড়িয়ে ধরেছে, যে আপনি আমাকে অনেক দিন রেখে গেছেন, আমি এই দোকান কিছু করতে পারছি না, আপনি আপনার সম্পদ বুঝে নিন, হিসাব কিতাব বুঝে নিন। অর্থাৎ কেতু কিন্তু, ধরুন, দিয়ে গেছে বা উনি ছেড়ে দিছে, সেই ওনার দোকান বা ওনার ব্যবসা প্রতিষ্ঠান বা ওনার কলকারখানা বা ওনার জমি জমা ছেড়ে দিয়েছে। আবার ওই শুভ কেতু কিন্তু আবার ওনাকে ফেরত দেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু কেতু ফেরত দেওয়ার চেষ্টা করলেও ফেরত খুব কমই দেয়। 12টি রাশির গৃহে মাত্র 4টি গৃহে কেতু ফেরত দেয়, আর 8টিতে কেতু নিজেই নিয়ে নেয়, বা কেতু নিজে ঘাতক হয়, বা কেতু নিজে আঘাত পায়, বা এই দুর্ঘটনা পায়, বা বিষক্রিয়া হয়। এই যে নিজে নিজে বিষ খেয়ে ফেললো, নিজে নিজে অনেকগুলো স্লিপিং ওষুধ খেয়ে ফেললো। ইদানিং দেখছি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বা পেপার পত্রিকায় দেখা যায় যে অনেকে দেখা যাচ্ছে ওই অ্যান্টিবায়োটিক বেশি খেয়ে তারাও কিন্তু মারা যাচ্ছে। আবার সায়ানাইড খেয়ে মারা যাচ্ছে, অ্যাসিড খেয়ে মারা যাচ্ছে, অনেক কিছু মানুষ মানে মারা যাচ্ছে। এগুলো এই কেতু, বিশেষ করে যদি লগ্ন সাপেক্ষে কোনো জাতক জাতিকার দুষ্প্রভাব, বিশেষ করে 4টি ঘর বাদে, 2, 9, 10, 11, এই 4টি ঘর বাদে আর কোনো ঘরে যদি থাকে, সেই ঘরের যে দোষ, সেই দোষে কিন্তু দোষান্বিত হয়। তাহলে আমাদের কিন্তু ওই যে আগে শিখে আসছেন যে আমাদের উম প্রথম ঘর থেকে, লগ্ন থেকে কি বিচার করা হবে, 2 নম্বর ঘর থেকে কি কি বিচার করা হবে, 3 নম্বর ঘর থেকে কি কি বিচার করা হবে। তাহলে লগ্ন থেকে যদি আমরা দেখে আসি, তাহলে লগ্ন থেকে কি কি বিচার করা হবে। লগ্নে কেতু থাকলে সেই সেই দিক খারাপ করবে, 2 নম্বর ঘরটা ভালো করবে, 3 নম্বর ঘরের দিকগুলো খারাপ করবে, 4 নম্বরেও খারাপ করবে, পাশেও খারাপ করবে। একমাত্র এই পাশের ক্ষেত্রে কিন্তু আপনাদের 2টি নোট লিখে নিতে হবে। একটি নোট হচ্ছে মিথুন লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবস্থ কেতু, অর্থাৎ মিথুন লগ্ন, তুলায় কেতু, এই পঞ্চমে শুভ ফল দেয়। লগ্ন রাশি বা শুধু লগ্ন যাই বলুন, লগ্নের পঞ্চমে কেতু একমাত্র মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে। এটা হচ্ছে বিদ্যার ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে নয়। এটি কিন্তু মাথায় রাখতে হবে। আবার এই তুলা লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবস্থ কেতু এও বিদ্যার ক্ষেত্রে শুভ ফল দেয়। এই দুটো জায়গা হচ্ছে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সখ্যতা, সাধন ভজনের সিদ্ধি লাভ, বা ধরুন গুপ্ত বিদ্যায় পারদর্শী, এই জিনিসগুলো করে মিথুন আর তুলা লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবস্থ কেতু। অন্য কোনো দিকে, যেমন মিথুন লগ্নের পঞ্চমে কেতু বাবার স্বাস্থ্য ভালো করবে না, পুত্র সন্তানের সুপ্রতিষ্ঠা দেবে না, বা ধরুন বিশেষ করে স্মৃতিশক্তি বৃদ্ধি করবে না, করবে শুধু শিক্ষার ক্ষেত্রে। শিক্ষা ব্যতি রেখে অন্য জায়গায় স্মৃতিশক্তি কাজে লাগাবেন, সেটি কিন্তু লাগবে। এটি মাথায় রাখতে হবে। তাছাড়া ধরুন ষষ্ঠে ভালো ফল দেবে না, সপ্তমে দেবে না, অষ্টমে দেবে না,
9, 10, একাদশ, এই তিনটি ঘরে ভালো ফল দেবে। অর্থাৎ 2 নাম্বার ঘর সব সময় মনে রাখবেন, আর 9, 10, একাদশ, এই যে চারটি ঘর কেতু শুভ ফল দেবে। আর বাকি ঘরগুলোতে সেই ঘরের যে যে গুণ দোষ রয়েছে ওইগুলোর মধ্যে দোষ অংশ বাড়াবে আর গুণ অংশ কমাবে। এটা হচ্ছে সার্বিক একটা নোট। তাছাড়া কেতু হচ্ছে গুহ্য বা গুপ্তবিদ্যা, আমরা যেটি অধ্যয়ন অধ্যাপনা করছি এটি কিন্তু গুপ্তবিদ্যা। দেখুন, এটি মানুষ মানুষকে দিতে চায় না। এটা যারা রপ্ত করেছে তারা সেখান থেকে আর প্রকাশ করতে চায় না। তারাই নিজেদের ভিতর কুক্ষিগত করে রাখতে চান। চাইতে চাইতে এক সময় দেখা যাচ্ছে মারা যাচ্ছেন। আমরা কিন্তু দেখি যে, দেখুন, গত কয়েকদিন আগে এক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন যে আমি তার একটি ছেলেকে নিয়ে অসুস্থতায় খুব ভুগছে। তা আমি বললাম, আপনি একটু অন্ত্যেষ্টিক্রিয়া করুন না, একটু সৃষ্টিকর্তার জন্য প্রার্থনা, এটা আপনি একটু করুন। ছেলেটি এত বছর ধরে ভুগছে, জীবনের সবকিছু ধ্বংস হয়ে গেল, তো এটি করুন। তো বললো, কাকে দিয়ে করব, কিভাবে করব? তা হচ্ছে আপনার যে কুলগুরু আছে ওনার কাছ থেকে একটু পরামর্শ নিন, নিয়ে তারপরে আপনি এটি করুন। তো কুলগুরু মানে দীক্ষাগুরু বা কুলগুরু বা ধরেন আমাদের কুল পুরোহিত যারা আছেন এনাদের কাছে পরামর্শ নিতে বলছি। উনি বলেন যে আমার গুরুতেও দেহ রেখেছেন। আমি বললাম, তানার বংশধর কি কেউ নেই? তা বলছে, না, ওনার কোনো পুত্র সন্তান নেই, সব কন্যা সন্তান। তা আমি বললাম, তাহলে আপনার কি কুল পুরোহিত নেই? তা হচ্ছে, কুল পুরোহিত আছে, তাকে আমার ভালো লাগে না। তা হচ্ছে, কেন? তা হচ্ছে, আমি আমাদের বাড়িতে আজ কত বছর যেন বললো, 40-42 বছর ধরে দুর্গাপূজা হচ্ছে। ওনার বাড়িতে পুরোহিত পূজা করেন, অন্য বাড়িতেও উনি পূজা দেখেছেন, কিন্তু ওনার পূজা করা মন সারেনি, মন ভরেনি, তার জন্য এটা হয়েছে। তাই আমি বললাম যে, দেখুন, আপনার একাগ্র মনে আপনি দেখেননি, বা আপনি অন্তর্চক্ষু দিয়ে দেখেননি পূজার মন্ত্র কতটুকু। সেই মন্ত্রটুকু যদি ঠিকঠাক মতো পালন করা হয়, ওই নেচে গিয়ে আরতি করলে কি তাতেই কি মা অধিক সন্তুষ্ট হবেন? এটি কিন্তু বুঝতে হবে। তো আপনি তার কাছেই যান, যে তারপরে বলেন, এখনো আপনি নত হয়ে যান। আপনি তো পূজার দিন তো আপনি নত হচ্ছেন, তার কাছে তাকে প্রণাম করছেন, সেগুলো পুরোহিত হিসেবে আবার অন্য কোনো পূজা অর্চনায় ডাকছেন, তাহলে তার কাছে নত হলে তো এমন কিছু নেই, আপনি যান। উনি শুনতে চাইলেন না। উনি বরং বললেন, আপনি একজন ব্রাহ্মণ দেন। তা আমি বললাম, আরে বাপরে, আমি পালের ছেলে, আমি কোথায় পাবো ব্রাহ্মণ? এটা আমার তো ব্রাহ্মণের সাথে সম্প্রীতি আমার নেই। এই বলে মোটামুটি আমি অন্তর্ধান হলাম। তো এই যে কেতু কিন্তু দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও সে কিন্তু গুহ্য বিদ্যা, গুপ্ত বিদ্যা, অলৌকিক বিদ্যা এগুলোর অধিকারী করে। অর্থাৎ যে, যার চোখ নেই, আপনারা দেখবেন অনেক অন্ধ মানুষ নারকেল গাছের গোড়ায় গিয়ে টোক্কা দিয়ে বলে এতগুলো নারকেল পেকে গেছে বা ঝুনা হয়ে গেছে। সে কিন্তু ওই নোটও চিনতে পায় যে এইটি এই কয় টাকার নোট। কিভাবে চেনে? সে তো অন্ধ, কোনো কিছুই দেখে না। আবার দেখবেন এই যে গুপ্ত শক্তি, মানে আকাশে মেঘ ডেকেছে বা আকাশে মেঘ করেছে, সমুদ্রে বান ডাকবে, এগুলো কিন্তু ওই অন্ধ মানুষ এরা কিন্তু আগেই টের পায়। ওরা যেন কুকুরের মতো, মানে কিভাবে যেন একটা ঘ্রাণ পেয়ে তারা বলে ফেলে আজকে কি মেঘ করেছে। যদি সম্ভব হয় কারো, আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের বলবো যে অন্ধ মানুষের সঙ্গে একটু মিলে দেখবেন, তাদের সঙ্গে কথা বলে দেখবেন, তারা দেখবেন যে কি ধরনের অলৌকিক কথাবার্তাগুলো তারা বলে ফেলে এবং সেটি সঠিক হয়ে থাকে। তাছাড়া এই কেতুর রহস্য কিন্তু বোঝা অনেক কঠিন। বিশেষ করে দেখুন, কেতু 7 দিন ধরে আপনাকে কিছু করতে দিচ্ছে না। কেতুর সংখ্যা 7। তো আমরা 6 দিন অফিস করি, একদিন বিশ্রাম নিই। তাহলে কেতু এই 6 দিন ধরে কর্ম করাচ্ছে, একদিন ধরে ভাবাচ্ছে, অর্থাৎ ভাবতে দিচ্ছে মাত্র একদিন। 40% হলে আমি কোন সময় বুঝবো? অর্ধেক হয়ে গেলে তো আর না হয়। তাই সেই সময় যদি কারেন্ট চলে যায়, আমি চলে যেতে
আচ্ছা, ঠিক আছে। তো এই যে ধরুন সেই বিশ্রামের দিনই কিন্তু ওই কেতু অধিক জাগ্রত হয়, অর্থাৎ তখন আমরা ভাবি যে আগামী সপ্তাহে কি করব, এই সপ্তাহে আমরা কি করেছি, এই সপ্তাহে আমরা কেমন ব্যবসা বাণিজ্য করেছি, তার হিসাব কিতাব নিয়ে বসি। আবার দেখা যাচ্ছে আমরা ওই ছুটির দিনেই কিন্তু দেখা যাচ্ছে আত্মীয় স্বজন বাড়ি বেড়াতে যাই বা সম্প্রীতি গড়ে উঠাই। তো এই যে গড়ে উঠানোর ক্ষেত্রে এই কেতুর ভূমিকা কিন্তু অনেকাংশে বেশি। তো সেই ভূমিকাকে শুভ প্রভাব ওটিকে কাজে না লাগাতে পারলে আপনাদের গুপ্তবিদ্যা হবে না, রহস্যবিদ্যা হবে না, বা ধরুন আমাদের এই যে গুহ্য শক্তি জাগ্রত হবে না, আমরা অলৌকিক শক্তিতে আহ, শক্তিমান হব না। তার জন্য কিন্তু যে আমরা যা লেখাপড়া করছি এই জ্যোতিষশাস্ত্র, এটিকে চোখ বন্ধ করে অনুধাবন করতে হবে যে আজকের ক্লাসে কি হলো। আমরা একাগ্রতার জন্য সপ্তাহে একটি দিন আমরা যেহেতু ক্লাস করি, আর 7 দিন আমাদের সময় রয়েছে, এই 7 দিনে আমরা যদি বারবার কিন্তু বলেছি একাগ্রতা তৈরি করে বা কেতুর শক্তি বা গুহ্য শক্তি জাগ্রত করে একমাত্র প্রাণায়াম। তো সেই প্রাণায়াম করে বসে যদি আমরা চোখ বন্ধ করে একটু ভাবি যে ক্লাসে কি হয়েছে, তাহলে দেখবেন যে ওই ভিডিও ইয়ারফোন কানে লাগিয়ে 3 ঘন্টা ধরে ভিডিও দেখা লাগে না, ওখান থেকেই কিন্তু মনের ভিতর চলে আসে। আপনি চোখ বন্ধ করে দেখবেন, সারা দিন অফিস করবেন, বাড়ি ফিরবেন, চোখ বন্ধ করে 10টা মিনিট অফিসের চিন্তা চেতনা করবেন, দেখবেন অফিসে কি করছেন, অথচ ডিউটি করছেন 8 ঘন্টা। 10 মিনিট মাত্র চোখ বন্ধ করে দেখবেন সব একেবারে মস্তিষ্কের ভিতর চলে আসছে। এই যে আনে, এটা কিন্তু একমাত্র কেতুই আনে, অন্য কোনো গ্রহ নয়। তাছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বলেছেন যে গভীর সমুদ্রের বালুকণা নিয়ে নাড়াচাড়া করেছি সত্য, কিন্তু অনন্ত সমুদ্রের সাক্ষাৎ পাইনি। তো এই যে সমুদ্র, ঠিক এই কেতু কিন্তু 7টি সমুদ্রকে নিয়ন্ত্রণ করে। 7 সমুদ্রকে এ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ 7 সমুদ্রের মধ্যে যত জ্ঞান রয়েছে এই কেতুর মধ্যে তাই রয়েছে। অর্থাৎ কেতু জাগ্রত হলে সেই সমুদ্র সমতুল্য জ্ঞান আপনারা অর্জন করতে পারবেন। সেক্ষেত্রে মিথুন লগ্নস্থ পঞ্চমে কেতু, তুলা লগ্নস্থ পঞ্চমে কেতু, এ দুটি কিন্তু আপনার ওই সমুদ্রের অতল গর্ভ থেকে আপনাকে জ্ঞান এনে আপনাদের উপর কি করবে, বর্ষিত করবে, বা ওই বালতি ভরে ঢেলে দেবে যে ওই জ্ঞানের সমুদ্রের জলে আপনারা স্নান করে নিন, এবং স্নান করে অজ্ঞান যেগুলো রয়েছে সেগুলো ধুয়ে যাক, আর প্রকৃত জ্ঞানটুকু থেকে যাক। ঠিক তদনুরূপ 2, 9, 10, 11 এই ভাবস্থ, বিশেষ করে এই ভাবগুলো আমাদের জয়ন্ত স্যার আপনাদের শিখিয়েছেন, নীরজ স্যার শিখিয়েছেন। তো এই ভাব ছাড়া তাছাড়া আমিও লিখে দিয়েছি। তো এই অনুযায়ী এই ভাবগুলোর যে কারকতা, সেই কারকতার শুভ ফলগুলো দিয়ে থাকে। তাছাড়া আমরা দেখুন কেতুর মধ্যে কত অলৌকিক রয়ে গেছে। আমরা বিবাহের ক্ষেত্রে 7টা পাক ঘুরি, তো আমরা 7 পাক না ঘুরে 9 পাক ঘুরতে পারতাম না, 9 গ্রহের 9 পাক, তা তো আমরা পারি না। আমরা 7 পাক কেন ঘুরি? এই 7 পাকের মধ্যেই কিন্তু লুকায়িত রয়েছে এই মানে গভীর সমুদ্রের অতল গর্ভের সেই রহস্য বা মাহাত্ম্য। এমনকি ওই যে 7 ভাই চম্পা, জাগরে জাগো, মানে আহ, এই যে গানগুলো রয়েছে, তারপরে 7টা মুনির কথা বলা হয়েছে, মুনি ঋষি যারা, সেই 7টা মুনিদের কথা বলা হয়েছে। এমনকি দেখা যাচ্ছে ওই রঙের ক্ষেত্রে রংধনুর যে 7টা রং আমরা জানি, তাও কিন্তু রং সৃষ্টি হয়েছে কিন্তু ওই রংধনু থেকে, তাও কিন্তু এই 7 থেকে। অর্থাৎ সৃষ্টির রহস্য যদি বলি, তাহলে 1 নাম্বার হচ্ছে কেতু, 2 নাম্বার হচ্ছে শুক্র। যদিও আমরা কিন্তু মনে রাখবেন, আপনারা আবার মতিভ্রম ঘটাবেন না, যে 1 নাম্বার হচ্ছে কেতু, 2 নাম্বার হচ্ছে শুক্র। আবার আমরা কিন্তু অতীতে ক্লাস করেছি
রবি যোগ চন্দ্র সমান বৃহস্পতি, মানে পিতা যোগ মাতা সমান হচ্ছে বৃহস্পতি হচ্ছে সন্তান। এটা কিন্তু আমরা ক্লাস করেছি, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আপনাদের প্রশ্ন থাকবে যে স্যার তাহলে উম, প্রথম কেতু হচ্ছে আমাদের বিস্তার ঘটাবে বা আমাদের উম, বিশেষ করে এই গুপ্ত শক্তি আন শক্তি ত্যান শক্তি বা এতক্ষণ যা আলোচনা করলাম এগুলো দেবে। এমনকি শরীরের ওই 7 দিনের মাথায় একদিন বিশ্রাম দেবে, বা ধরুন এই 7টি রং তৈরি করবে, বা ধরুন এই যেমন 7টা পবিত্র নদী, 7 সমুদ্র তো বাদ দিলাম, 7টি নদীকেও আমরা পবিত্র বলে থাকি, আপনারা অনেকেই মনে হয় নাম জানবেন। যে ওই কি যেন ওই ধত্রী, যেমন গঙ্গা যমুনা, তারপর সরস্বতী গোদাবরী, আহ নর্মদে সিন্ধু। সিন্ধু কাবেরী, এই এরকম হ্যাঁ। পবিত্র নদী। তো এই যে নদ নদী পবিত্র, যাই হোক এগুলো আমরা তো জেনেই নেব। তাছাড়া সংখ্যাতত্ত্বের গ্রন্থ যদি থেকে থাকে সেখান থেকে আপনারা জানবেন। তো এই 6 কিভাবে দেয়? 6 হচ্ছে শুক্র। শুক্র ব্যতিরেকে দেখুন আমরা একটি পটল চাষ করব, সেখানেও কিন্তু পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন না ঘটালে পটল খেতে পটল হয় না সাধারণত। তো সেখানে মানুষ বা এই প্রাণীকুল সব কিছু কিন্তু এই শুক্র সৃষ্টি করায়। তার জন্য শুক্র এক ধরনের সৃষ্টি করায় বা বংশ বৃদ্ধি করায়, বা ধরুন আপনাকে যেমন একটি পেঁপে গাছ, ধরুন পেঁপে গাছ হয়েছে, কোনো পেঁপে গাছে পেঁপে হচ্ছে আর কোনো পেঁপে গাছে ফুল হচ্ছে। আবার ওই ফুলওয়ালা গাছটির যদি আগা কেটে দেওয়া হয়, পরীক্ষিত সত্য, দেখবেন ও সাইড দিয়ে আবার গাছ বের হবে এবং ওই গাছে পেঁপে হবে। এটা আপনারা অনেকেই হয়তো জানেন বা দেখেছেন। তো যদি জেনে থাকেন তাহলে গাছটি পুরুষ গাছ হয়েছে, কেটে ফেললে মেয়ে গাছ হয়ে যাচ্ছে, সে তখন ফল দিচ্ছে। তার মানে কি? তাহলে এই কাটা পেঁপে গাছে যদি পেঁপে হতে পারে কেটে ফেললে, তাহলে কেতুর মাথা না থাকলে ও কি কিছু দিতে পারবে না? ও কি পেঁপের মতো ফল দিতে পারবে না? পারবে। যেমন পারবে, ঠিক তদনুরূপ কিন্তু এই কেতু ফল দিয়ে থাকে। সংখ্যাতত্ত্বে কেতু হচ্ছে যারা 7 তারিখে জন্মগ্রহণ করেছেন তারা কেতুর লোক, যারা 16 তারিখে জন্মগ্রহণ করেছেন তারাও কেতুর লোক, আর যারা 25 তারিখে জন্মগ্রহণ করেছেন তারাও কেতুর লোক। তো এই যে 7, 16 আর 25, এর মধ্যে 7 তারিখ মানে আমরা জানি যে একক কেতু, এর ভিতর কোনো কিছু অন্য কোনো গ্রহ নেই। তাছাড়া কেতুর নিজস্ব, রাহু কেতুর নিজস্ব কোনো ঘর নেই, এটি কিন্তু আমরা আগেই শিখেছি। তবে কেতুকে একটি পদ্ধতিতে ধনু রাশিতে তুঙ্গস্থ বলা হয়, আর একটি পদ্ধতিতে বৃশ্চিক রাশিতে তুঙ্গস্থ বলা হয়ে থাকে। দুটি পদ্ধতি, তাছাড়া তার নিজের কোনো ঘর নেই। তাহলে এই যে কেতু দুটি ঘরে তুঙ্গস্থ হয়, বাকি কোনো ঘরে কিন্তু সে তার তার মতো যে যে ঘরে থাকবে সেই মতো ফল দেবে। এমনকি সে কোনো গ্রহকে প্রভাবিত করে না দৃষ্টি দিয়ে। কিন্তু কেতু যে গ্রহের সঙ্গে থাকে সেই গ্রহকে দোষান্বিত করে। অর্থাৎ যেমন একটি পচা ফল, ধরেন একটি আপেল পচে গেছে, তার কাছাকাছি ওই ঝুড়ির ভিতর একটি পচা আপেল রেখে আর 50টি ভালো আপেল রাখবেন, দেখবেন যে দ্রুত ওই 50টি পচন শুরু হবে। অর্থাৎ কেতু হচ্ছে গ্যাংগ্রিন, কেতু হচ্ছে পচনশীল গ্রহ। আবার এই কেতুর শুভ প্রভাব হচ্ছে গুহ্য শক্তি, গুপ্ত শক্তি, অলৌকিক শক্তি। তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে কেতু কোন গ্রহকে গ্যাংগ্রিন বানায় আর কোন গ্রহকে ওই গুপ্ত অলৌকিক আর বা গুহ্য শক্তি এগুলো দেয়, কাদেরকে পজিটিভ দেয় আর কাদেরকে পচিয়ে দেয়, এটি কিন্তু আমাদের জানতে হবে। তো এটি জানতে গেলে কিন্তু আমরা জানি যে কেতুর শত্রু দুটি গ্রহ কি কি। স্যার শুক্র আর শনি স্যার। সুন্দর, শুক্র আর শনি হচ্ছে কেতুর শত্রু। তাহলে ওই যে পচনশীল একটি আপেল বললাম,
তাহলে কেতুটি যদি পচনশীল আপেল হয় এই 7, এর পাশে আছে 6 আর এর পাশে আছে 8, এই হচ্ছে একটি ঝুড়ি। তাহলে এই 8 আর 6 হচ্ছে শত্রু। তাহলে 7 আর 6 13 মিলে হচ্ছে রাহু। দেখেন এরা সবসময় চায় একের উল্টো পাশে থাকতে, মানে কেতু যেখানে আছে তার উল্টো পাশে থাকে, কোনো সময় কিন্তু এক ঘরে থাকে না বা একদিকে থাকে না। এমনকি এরা এত বড় বেকলাস যে এরা সকল গ্রহ একদিকে ঘোরে, এন্টি ক্লক ওয়াইজ ঘোরে, আর এ দুটো ক্লক ওয়াইজ ঘোরে, মানে এরা উল্টো পথে চলে। তাছাড়া দেখুন 8 আর 7 15 সমান 6, তো এই দুটি গ্রহের সাথে শত্রুতা। তাহলে শত্রুতা হলে 7 8 7 15 5 আর 1 6, মানে 16 তারিখ। তাহলে আমাদের এই যে 16 তারিখ, এই 16 তারিখের কেতুটি আমাদের জন্য শুভ না অশুভ, এটি আপনাদের একটু বলতে হবে। তার জন্য কিন্তু আপনাদের এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হলো যে 7 8 আর 7 15, মানে এর আগে একটু 15 লিখে দিই বা সমান সমান 15 লিখে দিই। এই আর এখানে আপনার মানে একটা বাংলা একটা ইংরেজি হয়ে গেছে। সাত হ্যাঁ কি, আট লিখছেন যে, 7 8 লিখছেন যে ওখানে 7 8, 8টা আপনার মানে 7টা বাংলায় হয়ে গেছে, 8টা আপনার ও মানে আচ্ছা চারালি। আচ্ছা। আর বাংলা ইংলিশে হলেও তো বুঝতেছি আমরা। না বুঝতেছি, তারপর রেকর্ডে থেকে যাচ্ছে সেটার। এই হুম। 7 8 আর 7 15, মানে 6, এই 15 হচ্ছে 6। তো 15 মিলে যে 5 আর 1 6, এই 6 হলো, এই 6 কি শুভ 6 হলো, বা এই 7 আর 6 13 সমান 4, এ কি শুভ হলো কিনা, এটি আমাদের বুঝতে হবে। সংখ্যা তত্ত্বে সবসময়ের জন্য মনে রাখতে হবে যে আমরা একক সংখ্যায় রূপান্তর করব। যেমন ধরুন আহ আফ্রিকা, এ এফ আর আই সি এ, আফ্রিকা একটি মহাদেশ। তাহলে 1 6 2 1 3 1, একক দশক শতক হাজার লক্ষ। ধরেন আমরা আফ্রিকা লিখিনি, এখানে লিখেছি 1,62,131। দেখতে হবে যে 1,62,131 লিখেছি। তাহলে আমরা একে একক সংখ্যায় করব। 6 আর 1 7 আর 2 9 10 আর 3 13 আর 1 14 হুম, 14। সমান 5। তাহলে 1,62,113 সমান হচ্ছে 5। তাহলে এই 5 টাকার নোটটি, যদি বলা হয় যে এই 5 টাকার নোটটি কি আমাদের চকচকা নোট দেবে, না এই 5 টাকার নোটটা ছেঁড়া নোট দেবে, না 5 টাকার নোটটিতে ছিদ্র থাকবে, পোকায় খাওয়া থাকবে, না এই 5 টাকার নোটটিতে জাল নোট থাকবে, এরকম যদি প্রশ্ন করা হয় তাহলে কেমন হবে, সে জিনিসটা আমরা কিভাবে বুঝবো? তার জন্য কিন্তু আমাদের এই বুঝে আসতে হবে কেতুর দুটো শত্রু, একটি শুক্র আর একটি শনি। তাহলে একটি শত্রুর সঙ্গে সে যেহেতু মিলিত হয়ে এক পাত্রে অবস্থান করছে, ওই যে পচা আপেলের মতো এক পাত্রে অবস্থান করে, একটি হচ্ছে রাহু, আর এক পাত্রে অবস্থান, মানে একই পাত্রে থেকে আরেকটি গ্রহকে সঙ্গে মিলে সে হচ্ছে শুক্র। আবার আরেকটি দিকে কিন্তু নজর রাখতে হবে, এই জায়গায় 8 আর 6 14, মানে দুটি শত্রু গ্রহ হচ্ছে 14। এইবার 14 সমান হচ্ছে 5। তাহলে 5 যদি হয়, এই 7 যোগ 5 সমান 7 5 12 সমান 3। এর ভিতর কোনো গবেষণা লুকিয়ে আছে কিনা বা বিশেষ কোনো কিছু আছে কিনা, এটি আপনাদের একটু বলতে হবে। এক্ষেত্রে সহযোগিতা করবেন জয়ন্ত বাবু এবং নীরজ বাবু। স্যার আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনারা একটু সহযোগিতা করুন।
স্যার নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। এইচপি কে? এইচপি একটু নাম লিখবেন, নাম লিখলে ভালো হবে। তারপরে আইটেল স্যার 56 হ্যাঁ নমস্কার, 631 একটু নাম লিখবেন। হ্যাঁ, নমস্কার। আদব স্যার, ভালো আছেন স্যার? সবাই নাম লিখলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হয়। আর যথাসম্ভব ভিডিও অন করে রাখবেন, তাহলে আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না আমরা কিন্তু এটি বুঝতে পারবো। তো জয়ন্ত স্যার, আপনারা শুরু করুন। যে এখানে আমাদের এই কেতুর মধ্যে, যে আমরা বললাম একটি পাত্রে যদি কেতু থাকে, তাহলে সেই কেতুর মধ্যে যেমন এভাবেও কিন্তু বুঝতে হবে আমাদের। কেতু হচ্ছে 7, সংখ্যা হচ্ছে 9টা। তাহলে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 নেই, 8 আছে, 9 আছে। এই দিয়ে একটি পাত্রে রেখে দিলাম। তাহলে এই কেতু, আমরা জানি যে দুটি গ্রহকে সে পথাচ্ছে, মানে দুটি গ্রহ শত্রু। একটি হচ্ছে 6, আর একটি হচ্ছে ওই 8। এই এই দুটি গ্রহকে কেতু পচাচ্ছে। বাকি গ্রহগুলোকে এই 7 কি দিচ্ছে? এর কি আলাদা ফলাদেশ বের করা যাবে না? যাবে? যাবে স্যার। নাকি কঠিন হয়ে যাচ্ছে? স্যার হাতের সঙ্গে এক যুক্ত হলে কি হবে সেটা এইটুকু বলতে পারবো স্যার। আহ, হ্যাঁ, তাহলে ওইটা বললেই তো বোঝা যাবে যে এই যে এক যুক্ত করলে আমাদের যে শনি হচ্ছে, তাহলে সক্রিয় রবি আর নিষ্ক্রিয় রবি দুটি মিলে যে শনি হচ্ছে, সেই শনি আসলে কি করছে। এইবার যদি আরেকটিও দেখেন, তাহলে 1 2 1 3 আর 3 6 4 10 আর 5 15, 15 আর 10 25, 24, মানে 4 আর 2 6। এই দুটি গ্রহকে বাদ দিলে কিন্তু আরেকটি 6 হয়, বাকি গ্রহগণ মিলে। কেন 7 অপরের সাথে মিলতে চায় না? কেন 7 উল্টা দিকে ঘোরে? কেন 7 মাত্র 4টি গৃহে শুভ ফল দেয়? কেন 7 মানে গুপ্ত শক্তি দেয়? এগুলো এই ঘরের মধ্যেই কিন্তু লুকায়িত রয়েছে। একটু ব্যাখ্যা করতে লাগুন, 2 4 মিনিট করেন। জয়ন্ত দা বলুন। আমার মাথায় ঢুকছে না, আপনি ব্যাখ্যা করুন। এইখানে স্যার যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে সাতের সাথে অন্য যে বিষয়, অন্য যে সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, যেমন একের সাথে 7 যোগ করলে হচ্ছে 8, মানে শনি। তাইলে 7-এর বৈশিষ্ট্য এবং 1-এর বৈশিষ্ট্য মিলে জন্ম দিচ্ছে শনিকে। তাহলে সেই শনির বৈশিষ্ট্য কি হইতে পারে? আমার কাছে যেটা মনে হচ্ছে, আহ যেহেতু নিষ্ক্রিয় রবি আর সক্রিয় রবি মিলে শনিকে জন্ম দিচ্ছে, সেইখানে ওই শনি শক্তিশালী শনি হবে। এবং সেইখানে ওইখানে রবির তেজও থাকবে, প্লাস শনির অধ্যবসায় থাকবে। এটা আমি ধারণা করতে পারতেছি। আবার 2-এর সাথে যদি মানে এই 7কে, শুনি দাদা, আমি একটু মানে আপনার ব্যাখ্যার সাথে একটু ইয়ে করে দিচ্ছি। মানে বলেন। তার যে আপনার যেটা ব্যাখ্যা করলেন সেটা হচ্ছে এই যে শনি আমরা পেলাম, এই শনি হচ্ছে ওই তার অধ্যবসায়ের দ্বারা নিজেকে প্রকাশ করতে পারবে। প্রকাশ করতে পারবে। আর বলুন। হ্যাঁ, এরপরে 2-এর সাথে যদি 7 আমরা রাখি, একক সংখ্যায় নিয়ে যাই, তাহলে দুই মঙ্গল হচ্ছে, কেতু আর চন্দ্র মিলে মঙ্গল হচ্ছে। এইটাকে এখানে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে কিন্তু শনিবত রাহু এবং কুজবত কেতু বলা হয়। মানে কেতুকে মঙ্গলেরই একটা, আহ কেতু মঙ্গলের আচরণ করে, এরকম একটা প্রবাদ শাস্ত্রে আছে। তাইলে যেহেতু আবার 2 আছে চন্দ্রের সংখ্যা, চন্দ্রের সাথে মঙ্গলের কিন্তু মিত্রতা আছে, সেখানে 27-এর যে 2 এবং 7 ইকুয়াল 9 যেটা হবে, যে মঙ্গল হবে, সেটা একটা শক্তিশালী মঙ্গল হবে। তার সেখানে মঙ্গলের এনার্জি এনার্জি আসবে। এবং এই 27-এর যে মঙ্গল হবে, সেখানে কেতুর একটা গুপ্ত শক্তি থাকবে, গুপ্ত এনার্জি থাকবে। এটা
আমার বিশ্লেষণ। দাদা কি বলেন? এটা হচ্ছে তাইলে আপনি যেটা বিশ্লেষণ করছেন আমি এটাকে একটু আমার মতো করে বুঝে নিচ্ছি। হ্যাঁ। কেতু হচ্ছে গুপ্ত বিদ্যা, আর চন্দ্র হচ্ছে মাতৃমূর্তির মমত্ব। হুম। সেখানে আমরা মঙ্গল পাচ্ছি। আমরা দেখি কি আমাদের যে গোয়েন্দা বাহিনী আছে, তারা কিন্তু এরকমই, তাদের মধ্যে গুপ্ত তা থাকে, গোপনীয়তা থাকে, কিন্তু তারা যখন কোনো কিছু উদ্ঘাটন করতে যায় তখন তারা একটা ছদ্মবেশ ধারণ করে, মাতৃমূর্তির মমত্ব তারা ধারণ করে, কিন্তু ভিতরে তাদের গোপনীয়তা, সে বাহিনীগত গোপনীয়তা থাকেই। তো সেই মাতৃমূর্তির মমত্বটাকে তারা শক্তি হিসেবে ব্যবহার করে, এবং এর মাধ্যমে তারা গোপনীয়তাটাকে আবিষ্কার করতে পারে, এরকম কিছু। হ্যাঁ, হ্যাঁ, সেখানে তো এনার্জিটা পাচ্ছে। হ্যাঁ, সে এনার্জিটা পাচ্ছে। সে এনার্জিটা পাচ্ছে যেহেতু যেহেতু মঙ্গল জন্ম দিচ্ছে, তাহলে মঙ্গলের সাথে চন্দ্রের একটা সম্পর্ক, মিত্রতা আছে। আর কেতুর সাথেও মঙ্গলের মিত্রতা আছে, যেহেতু কুজবৎ কেতু বলা হয়। সেই ক্ষেত্রে এই মঙ্গলটা শক্তিশালী মঙ্গল হবে। সেখানে তার ওই যে আপনি যেটা বললেন, বিশেষ করে আমি বেশি দেখেছি যারা এই 27 তারিখে জন্মগ্রহণ করে তারা বেশিরভাগই ওই একটু গোয়েন্দা প্রকৃতির হয়, অনুসন্ধান করতে ভালোবাসে। এরকম পেয়েছি আমি অনেকগুলা। এবং তারা আহ আবার অনেক কিছু গোপন করতেও জানে। এবং সব সময় সবার সাথে এরা মিশতেও পারে না কিন্তু, আবার সবার সাথে এরা মিশতেও পারে না। নিরজ এই দা, ক্ষেত্রে আমি, হ্যাঁ নিরজ বলুন। দা, তাহলে জিনিসটা জানালো কি যে দুই যেহেতু আছে নারী, সে কিন্তু একটু রহস্যময়ী। হ্যাঁ, সবসময় যে ইয়েস। তার ভালো গুণটা আসবে তা কিন্তু নয়। সে কিন্তু মানুষকে বিপথে চালিতও করতে পারে। আর কেতু নিজেও যেহেতু দুষ্ট, মানে কেতু শুধুমাত্রই স্যারের, যে আমরা লেকচারে যেটা পাইলাম, শুধুমাত্রই আহ, 4টি চারটি ঘরে। গ্রহের ভিতরে সে ভালো ফল দিচ্ছে, বাকিগুলোর খারাপ দিকটাকে সে জাগায় তুলবে। কিন্তু আহ, চন্দ্রের সাথে যেহেতু চন্দ্রের সাথে সে কেতুর হলো ভালো গুণটাকে দেওয়া, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে নারীর যে রহস্যময়ী জিনিসটা আছে তার রহস্যের অংশটাকে চাপায় রেখে তার যে মমতাময়ী রূপটা, সেই রূপটাকে ভালো রূপ দিবে বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই আমি এটাই বলতে চাচ্ছি। আবুল হোসেন ভাই খুব ভালো ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, খুব ভালো বলছেন ভাই। সেটাই বলতে চাচ্ছি যে আপনার যেহেতু কেতু কুজবৎ কেতু মানে মঙ্গলের, কেতু অনেক সময় মঙ্গলের আচরণ করে। আবার 27 আমরা একক সংখ্যা নিলে মঙ্গল পাচ্ছি। আবার চন্দ্রের সাথে যদি মঙ্গলের মিল করি তাইলে চন্দ্র কিন্তু মঙ্গলের মিত্র। সেই ক্ষেত্রে এইখানে যে মঙ্গল পাচ্ছি আমরা, সেটা কিন্তু শক্তিশালী একটা মঙ্গল পাচ্ছি, কিন্তু তার ভিতরে রহস্যময় মঙ্গল। তার ভিতরে রহস্য থাকবে যেহেতু কেতু আছে। তারপরটা বলুন। তারপরে তো 7+3। 3, 7+3 হচ্ছে বৃহস্পতি এবং কেতু। তো বৃহস্পতির মিত্র, কেতু জি স্যার। বৃহস্পতির মিত্র। 7+3 10 এই ফলটা রবি। ভালো হবে কারণ এখানে আসবে হ্যাঁ, এক পরে। এক আসবে। হ্যাঁ, এক আসবে। এটা খুব উন্নত দিবে জ্ঞানের কারণ হ্যাঁ, প্রকাশ হবে। হ্যাঁ, এখানে কিন্তু নিষ্ক্রিয় রবি বলা হচ্ছে কেতুকে, আবার নিষ্ক্রিয় রবি। আবার বৃহস্পতির মিত্র কেতু, সেই ক্ষেত্রে হুম। আবার আসতেছে আমার রবি। সেইখানে ওই রবি সুনাম যশ তার জন্য নিয়ে আসবেই। কিন্তু আহ সেখানে তার উপযুক্ত পরিবেশ লাগবে। সেই ক্ষেত্রে তার উপযুক্ত পরিবেশের দরকার হবে। তার একটু পর্যন্ত করছি স্যার, বাকিটা না, এখানে আপনি। আরেকটা জিনিস আছে, যেমন হ্যাঁ, 7 এবং 3-এর সাথে যখন যুক্ত হবে, সেখানে বলা হয়েছিল যে অন্য গ্রহে মানে তিনের তিনের যে খারাপ বৈশিষ্ট্যগুলো থাকবে সেইখানটাকে কেতু আরো শক্তি দান করবে, কিন্তু 3 তো আমাদের কাছে একটা শুভ গ্রহ, তো সেখানে তো খারাপের কোনো লক্ষণ নাই। তাহলে 3 আর 7-এর মিশ্রণে যে এক আসবে, এটা নিশ্চয়ই খুব শক্তিমান সূর্য হ্যাঁ, হবে আর হ্যাঁ, কি। শক্তিমান হবে যেহেতু। শক্তিমান হবে স্যার, শক্তিমান হবে। এবং কেতুর সাথে তো আমার তিনের মিত্রতার সম্পর্ক আছে। তার সাথে কেতুর সাথে, গুপ্ততা কিছু জি, থাকবেই। জি, জি, হ্যাঁ, জি। মিত্রতার সম্পর্ক আছে। তারপরে আবার আরেক মিত্রের জন্ম দিচ্ছে সে। সেই ক্ষেত্রে জি খারাপ স্যার। হওয়ার কোনো হুম। সুযোগ নেই। দেখুন, আরেকটু সহজভাবে যদি আমরা দেখি তাহলে কি করব। যেমন দেখুন, 7-এর শত্রু হচ্ছে 6। এখানে আগে একটু বুঝে আসি, তাহলে 7 আর 6 13 মিলে হচ্ছে 4। তো এই রাহু বিশেষ করে শুক্র সৃষ্টিকারক, আমরা আগেই বলেছি না যে শুক্র সৃষ্টিকারক।
এখান থেকেই কিন্তু ব্যাখ্যাটাকে নিয়ে আসতে হয়। শুক্র ওই যে 7 6, আমরা ওই যে বলেছি যে 6 শুক্র হচ্ছে জন্ম দেয় বা প্রাণীকুলের প্রসার বৃদ্ধি এগুলো ঘটায় শুক্র, এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্য দেয়। তো এই যে কেতুর সঙ্গে শুক্র যুক্ত হয়ে যে রাহু হচ্ছে, রাহু কোন গৃহে থেকে শুভ ফল দেয়, বা ধরুন এই বিদ্যার ক্ষেত্রে যদি আমরা বলি গুপ্ত বিদ্যা, অলৌকিক বিদ্যা বা গুহ্য বিদ্যা, এগুলো কি রাহু কখনোই দেয়? এটা আগে বুঝতে হবে। আবার 8 আর 7 15, 5 আর 1 6, এই যে শুক্র তৈরি হচ্ছে শনির সঙ্গে, যদি আমরা একটি জন্ম তারিখ ধরি বা একটি লোক আসছে ধরেন 6 আগস্ট বা 8 আগস্ট, ধরেন 6 আগস্ট, 6/8/2024, এই লোকের কিন্তু 8 হচ্ছে সাল, 8 মাস, আর 6 শুক্র, 8 8 16, 16 আর 6 22 সমান 4, এই রাহু। তো এই যে রাহু আসলো, এই রাহু কি সৃষ্টিকারক রাহু হবে? কারণ এই শুক্র যে সৃষ্টি করে, কোন শুক্র সৃষ্টি করবে? পজিটিভ শুক্র সৃষ্টি করবে স্যার। তাহলে শুক্রের সঙ্গে কি শনির কোনো শত্রুতা আছে কি নেই? নেই স্যার, শুক্র তো শনি নেই। বন্ধু। বন্ধু। হ্যাঁ, বন্ধু। এবং দেখুন এই শনির সাল এও কিন্তু বন্ধু, বন্ধু। তো মিলে একটি রাহু তৈরি করছে। তা হচ্ছে, তাহলে তার তো এইবার উত্তম থাকবে স্যার। 1,62,131, তো 1,62,131 যে আফ্রিকা, এর মধ্যে একটি মাত্র শুক্র রয়েছে, আর সব মিলে বুধ হয়েছে 14, কিন্তু অনুজ্জ, এটা কিন্তু উজ্জ নয়। যোগ করে আমাদের 14 পেয়েছি, 4 1 + 4 = 5। তাহলে এই বুদ্ধি বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা যে 1,62,131 যে দিচ্ছে, তার মধ্যে একমাত্র শুক্র গ্রহ রয়েছে। তা শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক কি? আর এই মিত্র স্যার। বুধের সঙ্গে রবি, মিত্রতা। বৃহস্পতি, চন্দ্র, এদের সম্পর্ক কি? স্যার এইখানে চন্দ্র ছাড়া তো বুধের সাথে সবার সম্পর্কই ভালো স্যার। সবার সম্পর্ক ভালো। তাহলে এই বুধ যদি শুভ ফল দিতে পারে, মানে দেবেই তো শুভ ফল, হ্যাঁ স্যার, দিবে। একমাত্র চন্দ্র ব্যতি রেখে বাকি সবাই তার মিত্র গ্রহ। তাহলে এই বুধ কিন্তু শুভ ফল দেবে। যদি এই বুধ শুভ ফল দিয়ে থাকে, তাহলে আমাদের দেখতে হবে যে এই কেতুর সঙ্গে, সে কেতু 9টি গ্রহকে সঙ্গে নিয়ে একটি পাত্রে অবস্থান করছে, বা ভৌগোলিক অবস্থানে বা প্ল্যানেটে আমাদের তো 9টি গ্রহ চক্রাকারে ঘুরছে, তার ভিতর কেতু থাকবেই। আমাদের আগে বেছে ফেলতে হবে যে কেতু কোন কোন গ্রহকে পচন করবে, পচনশীল করবে, পচিয়ে দেবে, সে কয়টাকে আগে আমরা চিহ্নিত করে ফেলবো। চিহ্নিত করলে কি হবে, যে আমাদের প্ল্যানেট বিচার করতে সুবিধা হবে, তখন আমাদের ধরতে সুবিধা হবে। তাহলে আমাদের কেতু দেখতে হবে যে ধনু আর বৃশ্চিক এই দুটিতে কেতু শক্তিশালী হয়, মানে কেতু তো সাধারণভাবে তার সাধারণ শক্তি তো রয়েছেই, তার থেকে বেশি শক্তিশালী হয় এই দুটি ঘরে। এইবার এই ঘরে কেতু ধরুন আর বাকি গ্রহকে সঙ্গে নিয়ে অবস্থান করলো, বাকি যে কোনো কয়েকটি গ্রহকে সঙ্গে নিয়ে থাকলো, 2টি 3টি 4টি 5টাও থাকে অনেক সময়। তো এই যে 5টি গ্রহকে সঙ্গে নিয়ে থাকলো, সেই 5টি গ্রহের ক্ষতি করবে, না 5টি গ্রহকে তাদের সঙ্গে মিলেমিশে থেকে ওই পচনশীল গ্রহ যদি কেতু হয়ে থাকে, তাহলে বাকিগুলোকে কিভাবে বাঁচাবে, সেগুলোকে যদি আমরা আলাদা করে বিশ্লেষণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের জ্যোতিষ শিক্ষায় সময় লাগবে, অল্প সময় শিখে ফেলতে। অথচ সাধারণভাবে দেখলে দেখবে 6 তারিখে জন্ম হলে 8 মাসে আর 2008 সালে, তার মানে এই জাতকেরা কি বা হবে? আরে রাহুর তারিখে জন্মগ্রহণ করেছে, কি বা হবে? কিন্তু মাদার নাম্বার তো 6, ড্রাইভার নাম্বার 6। যে চালনা করবে সেই তো 6, সেই 6-এর সঙ্গে তো তার শত্রুতা নেই। হোক রাহু, রাহু সবকিছু গ্রাস করে ফেলবে। রাহু কি শুভ ফল কখনোই দেয় না? দেয় স্যার, রাহু যত তো উত্তম দেয়। জীবনের যত কিছু চাওয়া পাওয়া
মনে রাখবেন যে লগ্ন ভাবস্থ রাহু যত চাওয়া পাওয়ার পূর্ণতা দেওয়ার চেষ্টা করে, আবার সপ্তমে রাহু সেই বিবাহে বাধা সৃষ্টি না করে বরং বিবাহে সহযোগিতা করে। তাহলে তার কি শুভ গুণ নেই? প্রত্যেকটা গ্রহের কিন্তু শুভ অশুভ গুণ রয়েছে। এর সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য আপনাদের আমি রত্নপাথরের একটি বই মনে হয় প্রত্যেককে দিয়েছি। ওখানে একটি গ্রহের বা একটি রত্নের কি কি কাজ, ওই রত্নটি ব্যবহার করলে তার উপকারিতা কি, উপকারিতা পড়লে তো ওর শুভ গুণগুলো পেয়ে যাবে। ওখানেই কিন্তু অপকারিতা রয়েছে, ওর অপোজিট সাইড হচ্ছে মানে অপকারিতা। অর্থাৎ একটি করে 9টা প্যারা পড়লে ওই এক গাদা বই পড়ার প্রয়োজন নেই। ওখানে কোনো শব্দ বাদ দেওয়া আছে বলে আমার মনে হয়। জি স্যার, এই বইটা দিয়েছেন। জি, হ্যাঁ, যদি দিয়ে থাকি তাহলে ওখানে শুধু একটু দেখবেন, এটা খুলি তাহলে নেই যেহেতু দেখবেন যে পাথর নিয়ে লেখা স্যার, এই জন্য আর কি খুলি নেই, বাট হ্যাঁ, একবার দেখছিলাম, ওটা ঠিক দিয়েছেন হ্যাঁ, আপনি। অথচ স্যার ওখানেই কিন্তু লুকানো রয়ে গেছে। এই যে লুকানো জিনিস খুঁজে বের করে কিন্তু কেতু। আপনি একটি গ্রন্থ ধরবেন, গ্রন্থ পড়বেন, ওই গ্রন্থের কোন জায়গাটুকু জিস্ট, কোন জায়গাটুকু আমাদের নিতে হবে, এই শিক্ষাটা কিন্তু কেতু দেয়। কেতু খুঁজে খুঁজে এই গুপ্তবিদ্যাটা দেয়, যার অধ্যয়ন অধ্যাপনা করছি আমরা এই জ্যোতিষশাস্ত্র। তাহলে আমাদের কি হলো, এখানে আমরা কি পেলাম? স্যার, স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। আমরা যখন এই মানে সিঙ্গেল সংখ্যার কম্বিনেশন করে আমরা যখন একটা মৌলিক সংখ্যার পেলাম, যেমন 7 4 11, এটা পরে আমি 2 পেলাম, মানে তার মানে দুইটা সূর্য, দুইটা রবি একত্রিত হয়ে আসলো কিন্তু চন্দ্র। তাহলে হ্যাঁ, চন্দ্র যে আসলো, এই চন্দ্রের গুণাবলীর কি কোনো প্রতিফলন থাকবে না, না অন্তর্নিহিত যে সংখ্যাগুলো থাকবে সেগুলোরই শুধু প্রতিফলন থাকবে? কেন গুণাবলী তো থাকবে, আমি বললাম এই পাঁচের গুণাবলী থাকবে, জি, কিন্তু পাঁচ যে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সখ্যতা, জি, এই যে দিকগুলো রয়েছে, এই দিকগুলোকে একমাত্র ডিস্টার্ব করবে কে? এই চন্দ্র। চন্দ্র মানে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে, মানে ধরুন আমি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সখ্যতা মানে কি, আমি এখানে আমরা সখ্যতা সম্প্রীতি আছে, আমাদের বুদ্ধির প্রতিফলন ঘটাচ্ছি, বিদ্যা অর্জন করছি, জ্ঞান অর্জন করছি। তো তার ভিতরে কি হলো, পিছন থেকে এসে ধরুন একটি সুন্দরী পড়িয়ে গেলাম, নায়িকা এসে প্রেমে পড়িয়ে গেলাম বললো স্যার। কি যে আরে এখন আপাতত ক্লাস বাদ দাও দি দেখি, আমি আসলাম, আমার সাথে একটু কথা না বলে তুমি খালি ক্লাসই করে যাচ্ছ, বলেন। তাহলে কিন্তু ঘাটতি হয়ে এই গেল। ভূত গণেশ উল্টে যাবে। জি স্যার। তো এই ভূত যেন গণেশ উল্টে না যায়, তার জন্য কিন্তু আমাদের ওই কেতুর খুঁজে বের করতে হবে যে ওই কেতুকে কে বাধার সৃষ্টি করছে। তো এই একমাত্র যেহেতু শুক্র আর শনি দুটি গ্রহ হচ্ছে তার শত্রু, আর বাকি সকল গ্রহ হচ্ছে তার মিত্র। তাহলে সকল গ্রহ মিত্র থাকলেও এই মিত্রর সঙ্গে মিলিত হয়েই কিন্তু মানুষ অধিক ক্ষতিগ্রস্ত হয়। একটা মদখোর কিন্তু আরেকটা মদখোরকে চেনে, একটা জুয়াখোর আর একটা জুয়াখোরকে চেনে, এবং এদের বন্ধুত্বের পরে কোনো বন্ধুত্ব নেই। এক জায়গায় বসে ওই যে মানুষ বলে ক্লাস ফ্রেন্ড আর গ্লাস ফ্রেন্ড, এর উপরে ফ্রেন্ড আর কখনো হতে পারে না। তো এই এই জায়গায় কেতু, তো ধরুন কেতু আমি, তাহলে আমার ফ্রেন্ডরা এর মধ্যে ক্লাস ফ্রেন্ড যে সেই আমার বন্ধু, আর যে গ্লাস ফ্রেন্ড সেই আমার বন্ধু। যার সঙ্গে বসে মদ খাই সে বন্ধু, আর যার সঙ্গে বসে ক্লাস করি সেই হচ্ছে আমার বন্ধু, বাকি সবাই শত্রু। তাহলে এবার গ্লাস ধরি কাকে নিয়ে, কোন গ্রহের সাথে গ্লাস ধরে কেতু, এটাকে বের করি, আর কার সঙ্গে আমরা এই বিদ্যা শিক্ষা নেই, এটা একটু বের করি। তাহলেই তো আমাদের বাকিগুলোর ফলাদেশ তো আমরা বের করতে পারবো, পারবো না? জি স্যার। জয়ন্ত বাবু কি পারবো তো? হ্যাঁ, হ্যাঁ, পারবো স্যার। তাহলে একটু বের করে দেন যে এই জায়গায় গ্লাস ফ্রেন্ড কে হবে। শুক্র স্যার, শুক্র। হ্যাঁ, সুন্দর। এই দেখেন
এই মাল তৈরি করেছে কিন্তু রাহু। শত্রু, আরেক শত্রু রয়েছে শনি। এ কি করবে? প্রেম প্রীতি সম্ভোগ গতি শক্তি মালিক করবে শুক্র এর ভিতর দিয়ে। কিন্তু তাকে মনে রাখবে না। প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ ঘটে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটে, ভাই বোনের বিচ্ছেদ ঘটে, ওই ক্লাস ফ্রেন্ড আর ক্লাস ফ্রেন্ডের বিচ্ছেদ কম ঘটে। কখনো কখনো পাপ গ্রহ শুভ ফল দেয়, এটি মাথায় রাখতে হবে। যে পাপ গ্রহ শুভ ফল কখন দেয়? আমার ভিতরে যে পাপস্থতা রয়েছে, এই পাপস্থতাকে মুছে ফেলে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ করে। তার জন্য শনি নৈসর্গিক পাপ গ্রহ হওয়া সত্ত্বেও ও আখের রসের মতো নিড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ তৈরি করে। কেতু তো জঞ্জাল গ্রহ, তার সাথে সেই নিড়ানো শনি রয়েছে। অর্থাৎ ওই শনি নিড়িয়ে বলবে যে তোমার ওই যে নেগেটিভ যে দিকগুলো রয়েছে ওগুলো থেকে তুমি বের হও, বের হয়ে তুমি সঠিক পথটা অবলম্বন করে আসো, আমরা কিছু সৃষ্টি করি। তখন কিন্তু এই দেখুন 7 যোগ 8, এই শুক্র, ওই যে বললাম না, মিথুন লগ্নের কেতু পঞ্চমে, অর্থাৎ শুক্রের গৃহে কেতু বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমাই মহান করে। আর একজনকে ওই তুলা লগ্নের পঞ্চমে কেতু, মানে শনির ঘরে কেতু, এও কিন্তু ওই শুভ ফল দেয়। এই 7 যোগ 8 সমান শুক্র। তাই বলে যদি বলেন কন্যা লগ্নে দিয়ে আমি মকরে কেতু দেব, হবে না। বোঝা গেল? ঠিক আছে। বাকিগুলো কি বোঝার দরকার আছে? জয়ন্তবাবু মুখে হাত কেন? আপনি তো ইনাদের দেবেন গুরু স্যার রহস্য শিক্ষা, এই তা ক্লাস মুখে হাত হচ্ছে তো পারবেন স্যার, না। একটু গভীরভাবে নেওয়ার চেষ্টা করছি স্যার। হুম। তাছাড়া কেতু যে বৃশ্চিক আর ধনুতে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে, অন্য কোনো ঘরে গিয়ে হলো না। হ্যাঁ, কেন হলো না? স্যার কালপুরুষের অষ্টম গুহ্যকারক স্থান আর নবম ভাগ্যস্থানে স্যার। হ্যাঁ, অষ্টম আর নবম, তাই গিয়ে সে কেতু গিয়ে তুঙ্গস্থ। এতে মঙ্গল এবং বৃহস্পতির ঘর। তাহলে মঙ্গল এবং বৃহস্পতির ঘর, কেতু যোগ 2 সমান চন্দ্র সমান মঙ্গল। তাহলে কেতুর সঙ্গে চন্দ্রের কি কোনো শত্রুতা আছে নাকি? নেই তো। না এই স্যার। যে না, নেই। এইবার এই মঙ্গল যদি আসেন, তাহলে আপনাকে কি করতে হবে? যে যেহেতু এই কেতু তুঙ্গস্থ হয়, তাহলে তুঙ্গস্থ হয়ে কোন লগ্নের ক্ষেত্রে এই তুঙ্গস্থ কেতু শুভ ফল দেবে? এই নয়, এই মেষ লগ্নের ক্ষেত্রে দেবে না, ধরুন আপনার বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দেবে? এই 7 যোগ 2 মঙ্গল। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দেবে। সুন্দর, কারণ মেষের অষ্টম ভাব দেবে না। আর এই বৃহস্পতি কোন জায়গায় দেবে? এই যে 7 যোগ 5 বৃহস্পতি। ধনু লগ্নে স্যার। মা- হ্যাঁ, ধনু লগ্নে কেন দেবে? যে কেতু মিনে। এই তো স্যার ধনুতে তো কেতু তুঙ্গস্থ হচ্ছে স্যার, সেই ক্ষেত্রে। রাহুর মূল ত্রিকোণ কোনটা? রাহুর এটা। বলতে কুম্ভ স্যার, কুম্ভ। আর কেতুর মূল ত্রিকোণ সিংহ। 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 সিংহের 2 3 4 5। এই এই হুম। বুঝতে পেরেছেন? বাকিগুলো যার যার মতো ফল দেয়। যে ঘরে থাকবে সেই ঘরকে অলঙ্কৃত করবে। তাহলে আমাদের আরেকটি নোট কিন্তু নিতে হবে, যে বৃশ্চিক লগ্নের লগ্ন ভাবস্থ কেতু, সে তো তুঙ্গস্থ, শুভ ফল দেবে। ধনু লগ্নের মানে ধনুতে কেতু শুভ ফল দেবে তুঙ্গস্থ হয়ে,
সিংহ লগ্নের ক্ষেত্রে যদি এবার মকর লগ্ন হয়, তাহলে তুঙ্গস্থ কেতু ষষ্ঠে, সে কিন্তু দুর্ঘটনা, রক্তপাত, ওই বিষক্রিয়া, বিষাক্ত কীট পতঙ্গের দংশন, ভয় ভীতি, অপমান, অপদস্থ, এগুলো কিন্তু করবে। আবার ধরুন সিংহ লগ্নের অষ্টমে কেতু মিলিয়ে, মানে ওকে চন্ডাল বানাবে, ওই দেবগুরুকে দৈত্যগুরু বানাবে, তার চন্ডাল বানায় ছাড়বে। স্যার সিংহ লগ্নের স্যার ষষ্ঠে কেতু, লগ্ন স্যার মকরে থেকে মকরে কেতু কি করবে স্যার? সিংহ লগ্নের মকরে কেতু, মানে সিংহ লগ্নের মকর কেতু মানে তো ষষ্ঠে কেতু। সেটাই স্যার, ষষ্ঠে কি রেজাল্ট দিবে? সে কেমন ফল দেবে? বলেছি তো, কেতু 2 লগ্ন সাপেক্ষে প্রথম সূত্র হচ্ছে 2, 9, 10, 11, এরা শুভ ফল দেবে। দ্বিতীয় হচ্ছে ধনু এবং বৃশ্চিকে শুভ ফল দেবে। কিন্তু ধনু আর বৃশ্চিকের ক্ষেত্রে ধনু লগ্ন, ধনু রাশি অধিক শুভ ফল দেবে। আর সিংহ লগ্ন, সিংহ রাশির যদি, ওই সরি, বৃশ্চিকের কেতু, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি কেতু শুভ ফল দেবে। আর একটা হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশির ধনুতে কেতু শুভ ফল দেবে। এই 4টি মাত্র প্রশ্ন। হ্যাঁ স্যার, না বলছি স্যার ষষ্ঠের রেজাল্টটা কি হবে স্যার? ষষ্ঠে কেতু। ষষ্ঠে, এইবার সিংহ লগ্ন ষষ্ঠে কেতু, তাহলে সিংহ লগ্নের যদি ষষ্ঠে কেতু থাকে, তাহলে ষষ্ঠ হচ্ছে শনির ঘর, তার শত্রু ঘরে বসে আছে। হ্যাঁ তাহলে স্যার, শত্রু সেটাই। ঘরে সে গিয়ে বসে থেকে তো তার ওই যোগ সাধনা একাগ্রতায় তো ব্যাঘাত সৃষ্টি করবেই। এমনকি এই অতি যোগী, ওই অনেকে আছে না, বাবা মার কপালে লাথি মেরে তারপরে চলে যাচ্ছে সে তীর্থ করতে। স্যার তাকে কি অলস করবে না স্যার? হ্যাঁ, অলস অলস বানাই দেবে না স্যার ষষ্ঠে কেতু? সব ছেড়ে যখন তীর্থ করতে যাবে আর তীর্থে যখন মানে সফলতা পাবে না, তখন সে লোক যা হবে তাই হবে। সেখানে সে লড়াই করবে, ওই বন্ধু বান্ধবের কাছে ধার কর্জ করবে, তারপরে ধরুন ওই মারামারি, লাঠালাঠি, কাটাকাটির মধ্যে পড়বে, ভয়ে পড়বে, ভীত সন্ত্রস্ত হবে, তখন ভৌতিক ক্রিয়াকর্মের সাথে লিপ্ত হবে, হয়ে সর্বশেষ নিঃস্বরিক্ত হয়ে আবার দেখা গেল তাকে ব্যাক করতে হবে। স্যার বৃশ্চিকে যদি লগ্ন হয় আর কেতু যদি অবস্থান করে, ব্যক্তি কি ধোঁকাবাজ হতে পারে স্যার? ধান্দাবাজ, ধোঁকাবাজ। বৃশ্চিকে লগ্ন, বৃশ্চিক রাশি, এখানে কেতু থাকলো ধরে, মানে কেতু স্যার। তাই তো? হ্যাঁ স্যার। ধোঁকাবাজ মানে কেতু ধরেন অধিক পাওয়ারফুল হচ্ছে, এবং 9 আর 7, 16 মিলে আবার সেই কেতু হচ্ছে। একেতে তুঙ্গস্থ কেতু আর মঙ্গলের গৃহ, অর্থাৎ সে আবার ওই সেই মঙ্গলের সঙ্গে মিলিত হয়ে আবার কিন্তু কেতু তৈরি করছে, অর্থাৎ ডাবল কেতুর ফল পাচ্ছে। তা যখন ফল পাবে, লগ্নভাবস্থ কেতু ধোঁকাবাজি করবে এমনটি বলা যাবে না, ও তো নিজেই পুড়বে। ও তো বেশি জড়াতে গিয়ে, ধরুন কিছু কিছু মানুষের দুরাশা আছে না, হ্যাঁ স্যার। দুরাশা কি নরক ভোগ না? হ্যাঁ স্যার। তো ওই একবারে অনেক কিছু ধরতে যাবে। ও কি ধরতে যাবে? ওর ধৈর্য থাকবে না, সাহস থাকবে না, মনোবল থাকবে না, কিন্তু ও দুনিয়া লয় করবে, এরকম একটা মানসিকতা থাকবে। মানে কেতু তো সাপ। ওই যে আব্দুল আলী গারলি 40টা না 50টা গাছের, বাঁশ গাছের সাথে পেঁচায় সাপে কষিয়ে তারপরে তাকে কামড়ে কামড়ে খেয়েছে। স্যার প্রশ্নটা বলেছে না? করছি এই কারণে স্যার, যে একে তো স্যার বৃশ্চিক রাশি, এখানে কেতু তুঙ্গস্থ হচ্ছে, আবার লগ্নে কেতু, দুইটা হচ্ছে, এখানে একটা পাইলাম স্যার। আবার হচ্ছে স্যার কালপুরুষের অষ্টম রাশি, এটা গুপ্তবিদ্যার বাপ। আবার হচ্ছে স্যার জলরাশি, জলরাশিতে স্যার বেশি বুদ্ধিমান করে ফেলে। আহ, তো এই দুর্ঘটনা, দুর্ঘটনা, লগ্ন ভাবস্থ কেতু যে লগ্নই হোক না কেন, দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ, এগুলো ঘটাবেই। এগুলো কি আমি স্যার কিন্তু সে নিজে বলেছি, ডেকে আনবে স্যার? তার পদক্ষেপ কি স্যার এগুলাকে আমন্ত্রণ জানাবে কি স্যার? আগুন ভয়, তারপরে হচ্ছে ওই আহ, মানে উচ্চস্থান থেকে পতন, তারপরে দাউদ একজিমা, চর্মরোগ, এই রোগ ব্যাধিই তো বেশি দেবে। তার তার জীবিকায় বাধা। এই জায়গায় তাকে ওই গুপ্তবিদ্যা দেওয়ার সুযোগ নেই। ওই বললাম না, গুপ্তবিদ্যা মিথুন লগ্নের তুলায় কেতু আর তুলা লগ্নের কুম্ভে কেতু, এছাড়া গুপ্তবিদ্যা দেবে না। আর যদি দেয় তাহলে দশম ভাব, দশম না আমি ভাবস্থ বলছি স্যার, কেতু। ওই বেশি বুদ্ধি করে সে বিপদে পড়বে কিনা স্যার?
হ্যাঁ, তা তো করবেই। এই জন্য তো এটাই বলতেছি যে অনেক কিছু ধরতে যাবে, তার ক্ষমতা ছাড়া, তার তো চোখ নেই, সে না দেখে শুনে ধরবে। এইবার সে কি মসৃণ কোনো নারকেল গাছ ধরবে, না নিম গাছ ধরবে, না কাঁটাওয়ালা হরি মনসা গাছ ধরবে? ও জানে যে কি ধরবে? আচ্ছা, ওইখানে নাকি সমস্যা। আগুনের গোলা ধরবে? দাউ দাউ করে কয়লার আগুন, ইটভাটার ছাইলো জ্বলছে, ওই ছাইলো যে পেঁচায় ধরলো, ধরে, তাহলে কি হবে? মানে স্যার, তার জীবনটা ছলচাতুরিতে যাবে স্যার, খালি ছলচাতুরি করবে। হ্যাঁ, অতি ষড়যন্ত্র করতে গিয়ে নিজেই নিজে পুড়ে মরবে। ভালো কি করে হবে? কারণ সে তো নৈসর্গিক পাপ গ্রহ, সে দেখতে পায় না। তাহলে সে যদি এমন কিছু ধরে বসে, একটি সাধারণ ফণী মনসা গাছে চোখোলা লোকও যদি হাত দিয়ে একটা ডাল ভাঙতে যায়, তা যে দুটো ফোড় খাবে না, এত হতেই পারে না। আর অন্ধকারে চোখ বন্ধ করে ধরতে গেলে তো কথাই নেই, ঠিক তাই হবে। বলেন এইবার কেতু সম্পর্কে আপনারা আর কিছু কথা বলেন না, স্যার তারপরে সাতের আমরা সাথে একটু। যখন সাত যুক্ত হবে হ্যাঁ। তখন আমার আসলো 14। হ্যাঁ। 14-র পরে আমি পেলাম 5। তাহলে হ্যাঁ। এখানে আপনার 4 হলো রাহু আর 1 হলো রবি। হ্যাঁ। তো এই 5 যে আসলো আমার বুধের সংখ্যা, তো সেই বুধের সংখ্যা তো এখানে রাহু থাকার জন্য তো খুব একটা ভালো ফল দিতে পারবে না। আমি কি এটা সঠিক আছি স্যার, নাকি ভুল হচ্ছে? আমি আপনাকে দেখাচ্ছি, আপনি যে প্রশ্ন করেছেন, ধরেন 7-7-1006, জি। এখানে কিন্তু হচ্ছে 3-7-21 সমান 3। 7ই জুলাই 1007-এ জন্মগ্রহণ করেছে। হুম। তাহলে 7-এর সঙ্গে 7, সে তার মিত্র, একই কথা। দুজন কেতু, নিষ্ক্রিয় রবি রয়েছে সেখানে, অর্থাৎ একই কথা। এইবার 6, তাহলে 7-7-14 আর 1 15, 15 আর 6 21, 21 মিলে 2 আর 1 3, বৃহস্পতির জন্ম নিয়েছে। অর্থাৎ জি। 3 কেতু মিলে ওই যে পতাকি চক্রে এখন যেতে হবে আপনার। এই উত্তরে পতাকি চক্র মানে ওই গুরু কুণ্ডলী, কেতু কুণ্ডলী, আর কি আর একটা কি কুণ্ডলী, কেতু পতাকি, কেতু কুণ্ডলী আর গুরু কুণ্ডলী নাকি? কেতু কুণ্ডলী, গুরু কুণ্ডলী। হ্যাঁ, গুরু কুণ্ডলী। তো ওই কুণ্ডলীতে যেতে হবে। ওখানে দেখতে হবে যে 1 কেতু কি যেন, শ্লোকটা জানতে পারবো, একটু বলেন। 1 কেতু কি করবে? 2 কেতু তো ধন ক্ষয় করবে, আর 3 কেতু কি করবে? ত্রিপাপ স্যার। ওই তো ত্রিপাপ, কিন্তু তাও ওইটার সেই শ্লোকটা কি মনে আছে? 1 কেতুতে স্যার নিত্য কষ্ট স্যার। 1 কেতু নিত্য কষ্ট, 2 কেতু ধন ক্ষয়, আর হ্যাঁ তিন স্যার। কেতু 3 কেতু স্যার সব অবস্থায় একেবারে ক্ষতির চূড়ান্ত ক্ষতি যেটা স্যার। চূড়ান্ত বিপর্যয়। তো এই যে বিপর্যয়গুলো মানে 3 কেতু একসঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ 1 কেতু ধন ক্ষয় করবে, 3 কেতু প্রাণ সংশয় উম, পর্যন্ত করে দিতে পারে। হ্যাঁ স্যার। অর্থাৎ এই 3 কেতু মিলে যে বৃহস্পতি হচ্ছে, বৃহস্পতি কি মারে না? বৃহস্পতি মারক হয় না কোনো লগ্ন সাপেক্ষে? হয় স্যার। মারতে হয় পারে স্যার, হয়। জি। তো যে লগ্ন সাপেক্ষে বৃহস্পতি মুখ্য মারক এবং মারক হয়ে থাকে, কোন লগ্ন সাপেক্ষে? স্যার বৃহস্পতি বৃশ্চিক মারক, এবং মকর লগ্ন স্যার। মকর সেটাও লগ্ন কিন্তু স্যার, মকর লগ্ন। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে কিন্তু কেতু মারক। ওই যে বৃশ্চিক লগ্নে বলছেন না, যে বৃশ্চিক লগ্নে লগ্ন ভাবস্থ কেতু, এই বৃশ্চিক লগ্নেই কিন্তু বৃহস্পতি মারক। তো এই বৃশ্চিক লগ্নে যদি দেখেন যে 7ই জুলাই 1006-এ জন্মগ্রহণ করেছে 3টে কেতু নিয়ে, ওর প্রাণ সংশয় মে বছর, মানে প্রাণ সংশয়কর পরিস্থিতি তৈরি করবে এই বৃহস্পতি থাকা সত্ত্বেও, বৃহস্পতি আসলেও। কিন্তু স্যার এখানে যে 21 থেকে আসলো 2 এবং 1,
এই হ্যাঁ, দুইটা কোনো রকমের কোনো এ ঠেকাতে পরিবর্তন পারবে না, ঘটাতে পারবে? পারবে না, পারবে না, আচ্ছা। পারার সুযোগ নেই। জি। জন্ম যেহেতু নিয়েছে কেতু নিয়ে, এখানে নিষ্ক্রিয় রবি রয়েছে সালের মধ্যে।